সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজনে আমাদের লাইভ প্রোগ্রামে আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে বিশেষজ্ঞ অতিথির সাথে আলোচনা করে থাকি। আমাদের সাথে আজকের পর্বেও দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন। তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর এম এ মান্নান, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে আছেন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর তানভীর আহমেদ হিমন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। এবং আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনায় থাকবো আমি ডক্টর আরফিন সুলতানা। এবং আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে যেহেতু লাইভ প্রোগ্রাম, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জানতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আর স্যার, আপনার যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টের বা এন্ডোক্রাইনোলজি যেসব রোগীরা আপনারা দেখে থাকেন তার মধ্যে একটা চাঙ্ক অফ ডিজিজ যারা হোল্ড করে থাকে সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা। আপনি বলছিলেন যে বিশ্ব ডায়াবেটিক দিবস আসছে সামনে, সো এই যে একটা নন কমিউনিকেবল ডিজিজের একটা বড় বাল্ক অফ পেশেন্টস আপনারা ডিল করছেন, সো এই ডায়াবেটিক দিবসের আসলে উপপাদ্যটা কি বা এটার ইম্পর্টেন্সটা কি সেটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আজকের এই বাংলা ভিশনের সমস্ত কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং সকল দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম। বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নভেম্বর প্রতি বছরই সারা বিশ্বে পালিত হয়। এটা শুধু অ্যাওয়ারনেস, মানুষের সচেতনতা গড়ার জন্য এটা মানে প্রয়োজন। কারণ হচ্ছে বিশ্বে জিওগ্রাফিক্যাল ফ্যাশনে ডায়াবেটিস বেড়েই চলছে, প্রত্যেকটা ঘরে ডায়াবেটিস। এই ডায়াবেটিসের সচেতনতা না থেকে এটা দিন দিন বেড়েই চলছে। এর মানে এটা তো আমরা জানি যে নিরোগঘাতক রোগ, তারপর এটা হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, সবগুলাকে এটা হলো সব রোগের এটা মানে প্রথম কর্মস্থল এটা এই রোগের এটা হলো ডায়াবেটিস। সুতরাং ডায়াবেটিসে অবশ্যই সকলকেই সচেতনতা ডেভেলপমেন্ট গুরুত্ব দিতে হবে। এবারে আবার বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রতি বছর একটা প্রতিপাদ্য থাকে বা থিম থাকে। এবারের থিমটা যে লেগেছে ডায়াবেটিস এবং ওয়েলবিং, ডায়াবেটিস এবং সুস্থতা। শুধু ডায়াবেটিস থেকে আমি সুগার কন্ট্রোল করলাম তা হলো না, কিন্তু আমার ওয়েলবিং থাকতে হবে। এবং তারপরের থিমটা হলো যে ডায়াবেটিস এবং ওয়ার্ক প্লেস। আপনি কোন কর্মস্থলে কাজ করতেছেন, সেখানে আপনার কাজের সুস্থতা আছে কিনা, সেখানে আপনার টাইম মতো খাবার আছে কিনা, মানে সেখানে তো আপনার স্ট্রেসফুল জিনিস আছে কিনা, এই জিনিসটাকে এইবার গুরুত্ব দেওয়া হয়েছে। ওখানে আপনি মনে করছেন যে আপনি সুগারটা কন্ট্রোল করলেন, তা হবে না। আপনি স্ট্রেসফুল কন্ডিশনে আছেন, আপনাকে কর্মচারী হিসাবে, আপনার কর্মকর্তা হিসাবে আপনার অনেক স্ট্রেস নিতে হবে। স্ট্রেস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু ডেভেলপ ডায়াবেটিস এবং আনকন্ট্রোল ডায়াবেটিস। এটাকে সামগ্রিক সুস্থতাকে ভালো রাখতে পারে, কর্মস্থলটাকে সুস্থ রাখতে বলেছেন। এবারের প্রতিপাদ্য এটাও ইনক্লুড করা হয়েছে যে কর্মস্থলে আপনার সারাউন্ডিং, সামাজিক, অর্থনৈতিক, তারপরে সুস্থতা, মানে খাবার, সব কিছু মিলেই আপনাকে ওই এনভায়রনমেন্টটাকে সুস্থ রাখতে বলেছেন, স্ট্রেসফুল কন্ডিশন থেকে অ্যাভয়েড করতে বলছেন। জি স্যার, বাংলাদেশে যদি একটু ডায়াবেটিসের পরিস্থিতিটা এখন কিরকম আছে সেটার ব্যাপারে একটু বলতেন। বাংলাদেশেও মানে আমাদের দেশে বলা হচ্ছে যে 10 থেকে 1 নাম্বার করা, এই নাম্বারিং করা হয়েছে, নাম্বারের মধ্যে আমাদের 7-8 থেকে 10-এর মধ্যে এত। বর্তমানে 10 জনে 1 জন ডায়াবেটিস, আরও কমে আসতেছে। এখন 6 জনে 1 জন এইরকম হচ্ছে ডায়াবেটিস। প্রায় আমাদের 130 কোটি ডায়াবেটিস, এই প্রায় 20 কোটি লোকের মধ্যে 130 কোটি লোকের ডায়াবেটিস। এটা দিন দিন বেড়ে চলছে। ডায়াবেটিস হলো কি সবচেয়ে একটা গুরুত্ব দেওয়ার দরকার হলো যে একটা লোক যদি ডায়াবেটিস হয়ে তার কমপ্লিকেশন, জটিলতা হয়ে পা পচন হয়ে গেল, পা কাটতে হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে সবচেয়ে ওভার বার্ডেনটা হলোই অর্থনৈতিক, তাকে সে ওই চিকিৎসা করতে পারবে না। মানে আমাদের সেই মানে ইকোনমিক অবস্থা তো অন্য দেশের না, আমাদের দেশে এই ব্যবস্থাও নাই যে আমাদের ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কভার করবে। যার জন্য আপনারা প্রিভেনশনটাকে গুরুত্ব দেব, সচেতনতা গুরুত্ব দেব, খাওয়া, চলাফেরা,
মানে ঘুম সব কিছু মিলিয়ে এর মানে কন্ট্রোল করতে হবে। জি অবশ্যই, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনার কাছে বিস্তারিত জানার জন্য আবার আসবো। ডক্টর তানভীর আহমেদ হিমন, প্লাস্টিক সার্জারি বিষয়টা নিয়ে আমরা আসলে একটু বিস্তারিত জানতে চাই, কারণ সার্জারির তো আসলে এখন অনেকগুলো স্পেকট্রাম আছে। আর প্লাস্টিক কথাটা বললেই সবাই মনে করেন যে এটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের সাথে সম্পৃক্ত, আসলে ব্যাপারটা তা কিনা, বা আপনারা প্লাস্টিক সার্জন হিসেবে আসলে কি কাজগুলো করছেন? ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন এটা আসলে খুবই পার্টিনেন্ট, যে উন্নত বিশ্বে একরকম, আমাদের দেশে আরেক রকম। উন্নত বিশ্বে প্লাস্টিক সার্জারিকে ভাবা হয় যে এটা সৌন্দর্য, সব অ্যাস্থেটিক্স। আর আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে ভাবা হয় যে প্লাস্টিক সার্জারি মানে হলো বার্নস। এখন হয়তো আমাদের দেশেও ভাবা হচ্ছে হয়তো প্লাস্টিক সার্জন মানে হলো বার্ন এবং অ্যাস্থেটিক, এর মাঝে কিছু নেই। কিন্তু এটার ভিতর বিশাল বড় একটা স্পেকট্রাম, যে আমাদের যে বড় একটা ইনস্টিটিউট আছে বা প্রতিটা মেডিকেল কলেজে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সব জায়গায় প্লাস্টিক সার্জন আছে। তো আমরা শুধু বার্ন ছাড়া, অ্যাস্থেটিক ছাড়াও আমাদের আছে কি বাচ্চাদের জন্মগত ত্রুটি, জোড়া আঙ্গুল, জোড়া এক্সট্রা আঙ্গুল, পায়ের সমস্যা, সেগুলো কিন্তু আমাদের ডিল করতে হয়। তারপরে আরেকটা আছে যে ক্লেফট লিপ এন্ড প্যালেট, তারপর বাচ্চাদের জন্মগত যে ট্রিটমেন্ট, পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি। তারপরে আছে ট্রমা, বিশাল বড় একটা জিনিস। আপনারা হয়তো জানেন হাত কেটে গেছে, পা কেটে পড়ে গেছে একটা ইন্ডাস্ট্রিয়াল কারণে, সেটা রিপ্লান্টেশন, মাইক্রোসার্জারি। আমাদের অনেক কলিগরাই এই রিপ্লান্টেশন মানে কাটা অঙ্গ প্রতিস্থাপন, আবার বড় একটা টিউমার এক্সিশন করার পর শরীরের এক অংশ থেকে আরেক অংশে মাংস উঠিয়ে নিয়ে চলে যাওয়া। তারপরে যেটা হয়েছে যে এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক বেশি, পায়ের পুনর্গঠন। তারপরে আছে আমাদের ব্রেস্ট সার্জারি, ব্রেস্ট রিকনস্ট্রাকশন। আমরা তো প্রাইমারি ব্রেস্ট না হলো আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পর যে রিকনস্ট্রাকশন সেটা আবার আমরা করি। আবার যাদের ব্রেস্ট হারিয়ে ফেলার পর সেটার যে পুনর্গঠন, সেটার কাজগুলো আমাদের করা হয়। তাছাড়া কিন্তু আরও রয়ে গেছে বিভিন্ন ক্যান্সার সার্জারি। আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভাস্কুলার টিউমার, রক্তনালীর টিউমার, তারপরে বিভিন্ন সার্কোমার সার্জারি কিন্তু আসলে আমাদের প্লাস্টিক সার্জারি ছাড়া কিন্তু আসলে রূপা নেই। তার বাহিরে কিন্তু আছে এখন যেটা হচ্ছে যে আমরা হ্যান্ড সার্জন, হ্যান্ড সার্জারি। হ্যান্ড আলাদা একটা স্পেশালিটি, যে হাতের যত ধরনের সমস্যা, বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট, তাদের এই জিনিসগুলো নিতে আসলে প্লাস্টিক সার্জারি। আর আরেকটা যেটা সার্জারি এরকম বললেন যে ডায়াবেটিস পরবর্তীতে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ডায়াবেটিক ফুট আলসার, গ্যাংগ্রিন সহ অনেকগুলো জিনিস হয়। এটা বিভিন্ন ধরনের রক্তনালী জনিত এবং ডায়াবেটিস দুটা মিলে হয়। সেটার কিন্তু এন্ড রেজাল্ট হিসেবে কিন্তু আসলে রিকনস্ট্রাকশনের জন্য আলটিমেটলি কিন্তু আবার উন্ড কেয়ার এবং রিকনস্ট্রাকশনের জন্য আবার আমাদের প্লাস্টিক সার্জারির কাছে আসতে হয়। তার মানে অ্যাস্থেটিক বিষয়টাকে অবশ্যই আপনারা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সেটার সাথে এটার ট্রিটমেন্ট যে বিষয়টা আছে, মানে একটা রোগের মুক্তির যে বিষয়টা, সেটাও কিন্তু আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আপনারা অন্যান্য অনেক ডিপার্টমেন্টের সাথে একসাথে কাজও করে থাকেন। জি, আমরা আসলে মাল্টিডিসিপ্লিনারি একটা টিম হিসেবে আমরা কাজ করি। এক্স্যাক্টলি। সো প্রথমে একটু সবচেয়ে কমন যে বিষয়টা এটার সাথে রেলেভেন্ট থাকে, আপনি নিজেই মেনশন করেছেন, বার্ন। এই বার্ন কিন্তু আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের বার্নের ইনজুরি দেখতে পাই, সেটা হাউস হোল্ড হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে। সো এই যে বার্ন বিষয়টা নিয়ে একটা সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি করা দরকার, ডাক্তার হিসেবে অবশ্যই ট্রিটমেন্টের বিষয়টা আপনার কাছ থেকে পরে জানতে চাইবো, কিন্তু বার্ন জিনিসটা আসলে কি একটা সাধারণ মানুষের কতটা সচেতন হওয়া দরকার এই বিষয়টা নিয়ে? আপনি খুব সুন্দর কথা বলেছেন, কারণ বার্ন এমন একটা জিনিস যেটা আসলে আমি ট্রিটমেন্ট দিয়ে আমি হয়তো তাকে কাউকে জীবন বাঁচাতে পারছি অথবা কাউকে একটু কষ্টটা কমিয়ে দিতে পারি, কিন্তু এটা আসলে প্রিভেনশন ইজ দ্য কিওর। কারণ এখন কিন্তু যদিও এটা খুব বেশি প্রচলিত না, কিন্তু বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড 1 থেকে 7 তারিখ পর্যন্ত ওয়ার্ল্ড বার্নস উইক হচ্ছে, আজকে থেকে শুরু। তো আমাদের প্রতিপাদ্যটা এবার হলো যে প্রিভেনশন ইজ দ্য কি, মানে প্রতিরোধ। তো আপনি যদি দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল বার্ন, আমরা আসলে কিছুই করার নাই। আমরা ফিজিশিয়ান হিসেবে বা ডক্টর হিসেবে এটা কিন্তু অনেকগুলো একটা মাল্টিডিসিপ্লিনারি, যে ওখানে যদি আমি একটা গার্মেন্টসে আগুন যদি আমি প্রিভেন্ট না করতে, আগুন লেগে যাওয়ার পর যে অর্থনৈতিক ক্ষতি, তার সাথে যে মানুষ যেটা হচ্ছে যারা মারা যাচ্ছে, স্পটে মারা যাচ্ছে, যারা ইনজুরি নিয়ে আসছে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা, তারা কিন্তু পঙ্গুত্বের দিকেই চলে যান। 50% জীবনে বেঁচে যাওয়ার পরও কিন্তু পঙ্গুত্ব বেশি। তবে আমি হাইলাইট করতে চাই যেটা হাউস হোল্ড বার্ন, কারণ শীতকাল চলে আসছে, এটা খুব জরুরি যে আমাদের সাধারণ মানুষ যারা আছে গ্রামে অথবা পেরিফেরিতে, যে ছোটোখাটো যে হাউস হোল্ড বার্ন হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, যে আমার হাসপাতালে আসার দরকার নেই, যে মায়েরা বা যখন রান্না করেন আসলে চুলার কাছে ওনার বেশি থাকেন, শীতকালে গরম খাবার এবং গরম পানির চাহিদা বেড়ে যায়, এবং এটা চাপটা পড়ে মায়েদের উপরেই। তো ওনারা যখন এটা করতে যান দেখা যাচ্ছে যে দুটা জিনিস হয়, গরম পানি বা গরম খাবার তার গায়ে পড়ছে অথবা ছোটো বাচ্চার গায়ে পড়তেছে, এটা একটা জিনিস। অথবা ওনার মানে সচেতনতার অভাবে উনি হয়তো একটা জাস্ট অ্যাপ্রন পরে নিয়ে যদি উনি কিচেন অ্যাপ্রন পরলেই কিন্তু উনি প্রোটেক্টেড, আদারওয়াইজ দেখা যায় ওড়না অথবা আঁচল চুলার মধ্যে লেগে যাচ্ছে, সেখানে কিন্তু গায়ে আগুন লেগেছে। এটা কিন্তু ইনসিডেন্স এই বেড়ে যাবে আগামী 15 দিন পর থেকে। তাই আমরা যদি ঘরে চুলার উল্টা পাশে কিছু না রাখি, তারপর আমি যদি ছোট্ট একটা অ্যাপ্রন, দাম মাত্র 200 থেকে 250 টাকা, আমি যদি পরে করি, আমি 50% বার্ন ইনজুরি কিন্তু আমরা কমাতে পারি। নাম্বার 2 হলো যে গরম পানি বা গরম খাবার। আমি গরম পানি গোসলের জন্যে ডেকচি নিয়ে, আমাদের ডেকচির তলাটা কিন্তু
একটু চোখা থাকে, ফলে কোথাও কিন্তু প্লেস করা যায় না। অথবা আমরা হাত দিয়ে ধরে বা আঁচলের দিয়ে ধরে কিন্তু পানি নেওয়ার চেষ্টা করি, সেটা না করে আমি সিম্পলি বালতিটা নিয়ে এসে তার ভিতরে গরম পানিটা নিয়ে এটাকে নিয়ে যদি আমি বালতিতে যাই, টয়লেটে চলে যাই, তাহলে কিন্তু আমি কিন্তু বার্নটা বন্ধ করতে পারি। নাম্বার 3 হলো রান্না করার পর সেই খাবারটাকে আমি একটু উঁচু জায়গায় রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। কারণ ছোটো বাচ্চা যখন সে চলে আসতেছে, যে দৌড়াচ্ছে, সে কিন্তু ওর উপরে পড়ে যায়। তো আমি যদি একটু সচেতনভাবে দূরে রেখে দিই, তাহলে কিন্তু আমি সেটাও বন্ধ করতে পারি। আর যদি চিকিৎসা যদি পড়েই যায় শরীর, আমরা কী করি, সবাই আতঙ্কিত হয়ে যায়, হয়তো দৌড়ে এখানে পেস্ট দিচ্ছে, অনেক সময় মশলা দিচ্ছে। আসলে এটা না দিয়ে চোখ বন্ধ করে আমার গরম পানি পড়ুক আর গায়ে আগুন লেগেছে, যদি গরম পানি পড়ে যায় আমাকে স্ট্রেট ওয়ে আমি কিচেনের কল অথবা গোসলখানায় চলে যেই বহমান পানি আছে তার নিচে 15 থেকে 20 মিনিট আমি আমার অংশটা রেখে দেবো। ঠান্ডা পানি দিতে চান, সেটার কোনো উপকারিতা আছে কি? হ্যাঁ, এটা আমরা যদি একটু বলি, যদিও মানুষজনকে বোঝানোর জন্য, কারণ সায়েন্সটা বুঝতে পারে কিন্তু উনি আর এটা করবেন না। গরম যেরকম শরীরে ইনজুরি করে, এক্সট্রিম কোল্ড যেটা 4 ডিগ্রি নিচে বরফ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু শরীরকে ড্যামেজ করে। তাই আমি পুড়ে যাওয়াকে প্রিভেন্ট করার জন্য যখন ফ্রিজের পানি অথবা বরফ দেবে, সেটা ফার্দার ড্যামেজ, এই জন্য আমরা না করি। ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলবো কি, ট্যাপের বহমান পানি, সেটা টেম্পারেচার অ্যারাউন্ড 20 to 25 ডিগ্রি থেকে, দ্যাট ইজ এনাফ 15 থেকে 20 মিনিট। নাম্বার 2, তারপরে ঘরে যদি কোনো একটা অয়েন্টমেন্ট থাকে আপনি সেটা দিয়ে দেন, দিয়ে আপনি নিকটস্থ যে কোনো ডক্টরের কাছে পেস্ট বা ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ দেওয়ার যে প্রবণতা, এগুলো যাতে সবাই অ্যাভয়েড করে। এক্স্যাক্টলি, এটা দেওয়া যাবে না। জি। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এরকম বার্ন হলে সবাই খুবই ভয় পেয়ে যান, ছোট বাচ্চার ক্ষেত্রে আসলে স্পেসিফিক্যালি যদি এরকম বার্ন হয়, প্যারেন্টসদের কি করণীয় আছে? ধন্যবাদ। যদি গরম পানি পড়ে যায় বা গরম খাবার পড়ে যায় বা দুধ পড়ে যায়, সিমিলার, যে আপনি খুব দ্রুতই আগে তাকে গোসলখানায় নিয়ে যান অথবা কলের নিচে নিয়ে যান। যদি হাতে পায়ে হয়ে থাকে আপনি পানি ঢালতে থাকুন, অথবা যদি শরীরে পড়ে যায় আপনি ট্যাপটা ছেড়ে দিন বা শাওয়ারটা সেরে দিয়ে তাকে 15 থেকে 20 মিনিট রেখে দেন। তারপর আপনি একজন নিকটস্থ চিকিৎসকের কাছে চলবে। আর ছোট ছোট বার্নের ক্ষেত্রে আসলে অনেক জায়গায় যেতেই হয় না, তারপরেও আপনি প্রাথমিকভাবে আপনি এটাকে বলে আমরা ওয়াটার থেরাপি, এটা দেওয়ার পর আপনি একটা ছোট অয়েন্টমেন্ট দিয়ে আপনি কাছে যে কোনো সিমিলার। আর ফ্লেম বার্ন যদি হয়, যেটা কাপড়ে আগুন লেগে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয়টা কি? এইটা একটু ডিফারেন্ট, কারণ আমরা যদি বুঝি যে বাতাসে অক্সিজেন থাকে, সেটাই কিন্তু আগুনকে পোড়ায়। তো আমি যত বেশি অক্সিজেন দেবো সে কিন্তু তত বেশি পুড়বে। তাই আগুন লাগলে পরে আমাদের তো আতঙ্কিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমি দৌড় দেওয়ার চেষ্টা করবো, এসকেপ করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, আমার গায়ে লেগে গেলে আমি স্টপ, ড্রপ অ্যান্ড রোল, মানে আমি দাঁড়িয়ে যাব, নিচে পড়ে যাব, গড়াগড়ি দেব। নাম্বার 2, কেউ যদি দেখে থাকেন, তাকে এসে একটা চাদর, ভারী চাদর হতে পারে, একটা কাঁথা হতে পারে, যদি একদম যে কোনো একটা কাপড় দিয়ে ওনাকে একটু ঢেকে রাখলেই কিন্তু যখন অক্সিজেনটা পাবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু আগুন নিভে যাবে। মানে আগুনটাকে নিভাইতে হবে। তারপরে সিমিলার ওয়ে আপনি ট্যাপের পানিতে দিয়ে দেবেন, অয়েন্টমেন্টস থাকে লাগিয়ে দিবেন, তাকে হসপিটালে নিয়ে যাবেন। আর সেটার সাথে যদি তেলের ইনজুরি থাকে বা তেল থেকে যদি ফ্লেমটা হয়, সেক্ষেত্রে করণীয়টা কি? তেলে যদি উপর দিকে ফ্লেম আসে, সেটার থেকে তো আমাকে রেস্কিউর সেফটি ফার্স্ট, আমি ওই জায়গা থেকে সরে আসব। আমার গায়ে তেল পড়ে গিয়েছে, কিন্তু এখানে তো হিট, তো হিটটাকে প্রিভেনশনের জন্য আপনাকে পানিতে নিয়ে যেতে হবে, আইদার ট্যাপের পানিতে অথবা গোসলখানায়। মেকানিজম দ্য সেম। মানে ঘরের মধ্যে যাই আছে সেটা দিয়ে কিন্তু সবাই একটু যদি সচেতন হয়ে মাথাটাকে ঠান্ডা রেখে কাজগুলো করেন, তাহলে এই যে ইনজুরি হওয়ার প্রবণতাটা অনেকটুকুই কমানো যাবে। দ্যাট মিন্স হলো ফ্রিজের পানি এবং বরফকে না বলবো। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। স্যার, আপনার কাছে আবার ডায়াবেটিসের বিষয়ে আলোচনায় আসতে চাই। আপনি বলছিলেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অথবা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে সেটার যে ইফেক্টগুলো, সেটার বিষয়ে অনেকগুলোই মেনশন করেছেন। তারপর যদি আমরা একটু ইলাবোরেট আমাদের দর্শকদের বলতে চাই বিষয়টা। তানভীর কিছুক্ষণ আগে একটা কথা বলছেন, যখন গ্রামে শীতকাল আসতেছে, আগুন মানে পোহায়, শীতের জন্য মানে তারা আগুন জ্বালাইয়া মানে আগুনের তাপটা নেয়। এই টাইমে যাদের ডায়াবেটিসের, এটা ওয়ান অফ দ্য কমপ্লিকেশনে বেশি হয় তাদের। দেখা যাচ্ছে যে অনেক দিন ডায়াবেটিস থাকলে ওই ছোটো ছোটো নার্ভ, ডায়াবেটিস তো একটা মানে জটিল ধরনের, তৎক্ষণাৎ কিছু ক্ষতি করে না, ভিতরে ভিতরে সে মানে সমস্ত নার্ভ যেগুলো আছে আমাদের সমস্ত শরীরে, তো চুলের আঁশের মতো সারা শরীরে নার্ভ আছে, এই ছোটো ছোটো নার্ভগুলা নষ্ট হয়ে যায়, শুকায় যায়। তখন সে বোধশক্তি কমে যায় তার পায়ে, তখন হাতে পায়ে বোধশক্তি কমে গেলে যখন সে যদি হাঁটে, কোথাও ধাক্কা খায়, সে টের পায় না। যখন আগুনে তাপ নিচ্ছে, তখন সে শীতের দিনে তাপ নিচ্ছে, কিন্তু সে পা পোড়া যাচ্ছে, মানে
টের পাচ্ছে না, জি। এইভাবে তার ক্ষতি হচ্ছে। আর বিশেষভাবে আমরা জানি যে এটা একটা ডায়াবেটিসটা হলো একটা ভাস্কুলোপ্যাথি, মানে যে সমস্ত আমাদের রক্তনালী ছোট ছোট আছে এই সবগুলাই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলেই আপনার যে সমস্ত কিডনিতে মনে করেন অ্যাজ ফর এক্সাম্পল কিডনিতে আমার যে সমস্ত ভাস্কুলার সাপ্লাই আছে, কিডনি ইন্টারগ্লুমেরুলার যে সমস্ত আছে, এই গ্লুমেরুলাসের ভিতরে যে সমস্ত ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো আছে সেটা নষ্ট হয়ে যায়। তখন হয় কি ওই প্রোটিন বের হয়ে যায়, ওই ইন্টারগ্লুমেরুলার প্রেশার মানে ইয়ে হয়ে কমে, মানে কিডনির যে প্রধান কাজটা ফিল্ট্রেশন সেটা নষ্ট হয়ে গেলে প্রোটিনিউরিয়া হয়। এই প্রোটিনিউরিয়া যখন হবে তখন শরীরে পানি আসতে যাবে, কারণ এটা মানে প্রেশার অসমোটিক প্রেশার মেনটেন করে, এটাতে তখন আর অসমোটিক প্রেশারটা মেনটেন করতে পারে না, যার ফলে হয় কি তার শরীরে এক্সট্রা সেলুলার ইডেমা, দুই পা সব মুখ চোখ ফুলে যায়। এই কিডনি এফেক্ট করা একটা খুব কঠিন একটা, সেই জন্য আমি বারবার বলি যে এই ভালো সুস্থ থাকা অবস্থায় আপনি ডায়াবেটিসকে গুরুত্ব দিন, একে রেগুলার কন্ট্রোল করেন প্রতি ইয়াতে। যদিও এখন নতুন ওষুধ বের হয়েছে, আজকে আমাদের আলোচনায় আসছে নতুন নতুন যে সমস্ত ওষুধ, যেমন প্রোটিনিউরিয়াকে প্রিভেন্ট করার জন্য নতুন ওষুধ বের হয়েছে। এই সমস্ত জিনিসগুলা আমি বলছি যে প্রিভেনশনটা সবচেয়ে জরুরি দরকার আমাদের দেশে। এমন ইভেন আমি গত ইয়াতে একটা কনফারেন্সে গেছি আমেরিকায়, সেখানে দেখছি যে ওই রুগীদের সঙ্গে আলাপ করে যে ওখানকার আমেরিকান রুগীরাও তারা মানে তাদের ইন্স্যুরেন্স কুলাচ্ছে না, ডায়াবেটিসের কমপ্লিকেশন ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ঔষধ। একটা ডায়াবেটিস রুগী যদি তার ডায়াবেটিস শুধু থাকে, তার সঙ্গে তার প্রেশার থাকে, তারপর কিডনির সমস্যা, চোখের সমস্যা, তারপরে ইভেন পেটের সমস্যা হয়ে যায়, কারণ সেগুলো গ্যাস্ট্রোপ্যাথি হয়। এই যে সমস্ত নার্ভগুলা আমাদের ইন্টারনাল যে সমস্ত নার্ভগুলো আছে এগুলো তো মুভমেন্ট করে, অল মানে জিআই ট্র্যাক্টকে মানে রেগুলার একটা সেগমেন্টালি মুভমেন্ট করা, সেটা তো তার নষ্ট হয়ে যায়। তখন হয় কি অনেকক্ষণ পেটে খাবার থেকে যায়, স্টোমাকে, এটাকে গ্যাস্ট্রোপ্যাথি বলা হয়। তখন দেখা যায় তাতে ঢেকুর উঠে মানে পায়খানা কষা হয়ে যায়, শেষ রাতে অনেক সময় বমি হয়ে যায়। এই ধরনের গ্যাস্ট্রোপ্যাথিতে আমাদের মেজর অর্গান যেগুলো আছে সবগুলোতেই সবগুলোতে নষ্ট হয়। সেই জন্য বারবার আমি আমার এইখানে আসার আর একটা মানে উদ্দেশ্য যে সকল দর্শকের বিদ্যুৎ জন্য আমার এটা যে সকলে আপনারা প্রথম থেকে এটা গুরুত্ব দিবেন। ইভেন বাচ্চা যে আপনার জন্মগ্রহণ করতেছে, জন্মগ্রহণের সময় প্রেগনেন্ট মাকে তার আপনারা টেক কেয়ার করবেন, তার ডায়াবেটিস আছে কিনা, তার বাবা মার ডায়াবেটিস থাকলে তো মানে প্রায় 70% তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ডায়াবেটিস সম্ভাবনা না থাকার জন্য কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেই ডায়াবেটিস থেকে, সেইটা হলো কি আপনার ওজন কমাবেন, এক্সারসাইজ বা প্রিভেনশনের ব্যাপারে যাওয়ার আগে যেহেতু আমরা ইফেক্টগুলো নিয়ে কথা বলছি এবং আপনি বারবার পায়ের ইনজুরির কথা বলছেন, আমরা যদি একটু ফুটের ইফেক্ট নিয়ে কথা বলি, ডায়াবেটিক ফুটের বিষয়টা। ডায়াবেটিক ফুটের 3টা কারণে, প্রায় আমরা 3-4টা কারণের জন্য ডায়াবেটিক ফুট আলসার হয়ে যায়। একটা হলো ডায়াবেটিসে ভাস্কুলোপ্যাথি, ওই যে সমস্ত ব্লাড সাপ্লাই আছে সেটার জন্য একটা ওখানে হয়। আর একটা জিনিসটা হলো যে ওখানে নার্ভগুলো নষ্ট হয়ে যায়, চিকন যে সমস্ত ছোটো নার্ভ আছে ওগুলো নষ্ট হয়ে। আর একটা হলো হাই ব্লাড সুগার বেশি থাকে। এই তখন হয় কি যেসব ভাস্কুলোপ্যাথি হলে ম্যাক্রোফেজ নামে আমাদের যে সমস্ত জার্মগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে, সেটা তার ইনগালফিং মানে গালফ করার খাওয়ার ক্যাপাসিটিটা তার কমে যায়, যার ফলে কি ওখানে ইনফেকশন হয়, অল্প একটু ট্রমাতেই সে ওখানে আলসার হয়ে যায়, ওই ঘা আর শুকায় না। এইটা যেহেতু সেখানে আমাদের যে নিউট্রোফিল বা ওই ম্যাক্রোফেজ যে সমস্ত ওখানে আমাদের ব্লাডের যে সমস্ত সৈন্যগুলো আছে এগুলো ডিফেক্টিভ হয়ে যায়, যার ফলে সেখানে আমাদের মানে তাড়াতাড়ি ঘা শুকানো। এই জন্য দেখা যায় যে ডায়াবেটিস রোগীর একটা অনেক দিন থেকে ঘা হয়ে আছে, কিন্তু বহু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ড্রেসিং করতেছে, কিন্তু ঘা তার শুকাচ্ছে না। এই জিনিসটা লক্ষ্য করতে তখনই একটা ভাবতে হবে যে তার ডায়াবেটিস কন্ট্রোলে নাই বা ডায়াবেটিসের সে কেয়ার নিচ্ছে না। এই যে ডায়াবেটিস কেয়ার নিতে গেলে আমরা সাধারণত বলি যে আপনি রেগুলার একটা মানে চেক আপ করা, তার খাওয়ার দিকে লক্ষ্য রাখা, তার মানে সব দিক দিয়ে তার মানে আইকিউকে ডেভেলপ করা, এটা সচেতনতা দরকার আছে। এটা ওভারঅল লাইফস্টাইলটার ব্যাপারে যাতে সবাই লাইফস্টাইল ভেরি ইম্পর্টেন্ট। এবং সকালে পরিমাণ মতো খাওয়া, সকালের খাওয়ার, তারপরে টাইম মতো খাওয়া,
টাইম মতো ঘুমানো, এই জিনিসগুলোকে মানে নিজের জীবনে অ্যাডাপ্ট করে নিতে হবে। তাহলে ডিসিপ্লিন লাইফ একটা প্রথমেই আমাদের যে ডায়াবেটিসের 3টে ডি আছে, যে একটা হলো 3D, 1Dতে হলো ডিসিপ্লিন লাইফ, সেকেন্ড ডিতে বলা হয় যে আপনার যদি লাগে ডায়েটের একটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন যা পাইলেন তখন তা খাইলেন, এটাতে আপনার কোনোদিন ডায়াবেটিস কন্ট্রোল হবে না। আপনার একটা প্রোগ্রাম, ডায়াবেটিক একটা প্রোগ্রাম, খাবার প্রোগ্রাম থাকবে। মনে করেন যে একটা লোকের হেলদি লোক আছে, তাই সে সকালে একটা ডিম খেলো, 2টা গমের আটার রুটি খেলো, অথবা যদি সে অনেকের বলে যে আমার আটার রুটি খেলে আমার বুক জ্বলা পড়া করে, গ্যাস হয়, তো ভাতই খেতে পারবেন। এখন লাস্ট একটা স্টাডিতে দেখা গেছে, নেদারল্যান্ড এবং বিভিন্ন জায়গার একটা গমের স্টাডি করছে। গমে দেখা যায় যে বেশি সুগার, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা আমাদের মেডিকেল সায়েন্সে আছে, সব জায়গায় এটা জানে যে গ্লাইসেমিক ইন্ডেক্স গমের আটাতে বেশি। সেই জন্য গমের আটার তৈরি জিনিসটা হচ্ছে ভাত খাওয়া অনেক ভালো, কারণ ওটাতে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ক্ষেত্রে যাতে সবাই একটু সচেতন হন যে কোন খাবারগুলো খাওয়া যাবে, কোনটা কার্বোহাইড্রেট, সুগার, যেমন হোয়াইট পয়জন বলা হয় সুগারকে, এটাও খুব ক্ষতিকারক এবং না খাওয়াই ভালো। অবশ্যই আপনার কাছে ড্রাগের বিষয়টি নিয়ে জানতে আসবো, তার আগে ডক্টর তানভীর, আপনার কাছে হাউস হোল্ড বার্নের ক্ষেত্রে 2টা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আপনি শেয়ার করেছেন, বাট আমরা আরও কিছু দেখতে পাই, যেমন ইলেকট্রিকুয়েশন হলো বা ঘরের মধ্যে কোনো কেমিক্যাল আছে, সেগুলো একটা বাচ্চা হয়তো একটা ব্লিচ খেয়ে ফেলছে বা একটা টয়লেট ক্লিনার ইনজেকশন যাচ্ছে। সো এই জিনিসগুলোকে আসলে কিভাবে আপনি একটু দর্শকদের সচেতন করতে চান বা এই সিচুয়েশনগুলোতে কি করা উচিত, সেটার বিষয়ে কি বলতে চান? দিস ইজ ভেরি মানে খুবই পার্টিনেন্ট, কারণ এখন যদি দেখেন যে এটা একটা আমাদের জন্য কমপ্লেক্স। আমরা যারা প্লাস্টিক সার্জন বা যারা ফিজিশিয়ানস যে বা ডক্টরস যাই বলেন, যে ইলেকট্রিক বার্ন এখন একটা প্রবলেম। সো আমাদের দেশে হয়তো ইলেকট্রিক বার্ন বাড়ছে, এটা আমাদের স্টাডিতে দেখা গেছে। আগে ছিল আগুন লাগা বা গরম পানিতে, এখন কিন্তু আমাদের প্রায় 35% উপরে কিন্তু ইলেকট্রিক বার্ন। তো এর ভিতরে 2টা অংশ, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল আর একটা হলো হাউস হোল্ড, মানে ঘরের ভিতর যেটা হচ্ছে। তবে আমরা যেটা দেখছি আমাদের অবজারভেশন থেকে, আগে হাউস হোল্ড বার্নটা বেশি ছিল ইলেকট্রিক্যাল, কিন্তু এখন কিন্তু অনেক কম। সম্ভবত আমাদের যে ইলেকট্রিক্যাল যে সুইচগুলো থাকতেছে বা যে সকেট যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু খুব ছোট এবং ঢাকা থাকে। এই একটা কারণ হতে পারে, টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট। নাম্বার 2 হলো যে শহরেই তো বেশি ইলেকট্রিসিটির ইউজ করা হয়, দেখা যায় সুইচগুলো কিন্তু আমাদের এখন আর নিচে থাকে না, সব কিন্তু একটা উপরে থাকে। আর গ্রামাঞ্চলে কিন্তু এটা উপরেই রাখা হয়। আমাদের শহরে হয়তো কিছু নিচে থাকে, কিন্তু এগুলো শুধু মাইনাস থাকে, ফলে আং দেওয়া যাচ্ছে না। তারপর কিন্তু আমরা পাচ্ছি না তা কিন্তু না, আমরা কিছু দুর্ঘটনা পাচ্ছি। সেটা হয় কিসের জন্য? দেখা যায় ম্যাল ফাংশন অফ দ্য ইকুইপমেন্টস। বেশি হচ্ছে মোবাইলের চার্জার। হয়তো আমি যদি কাউন্টার ফিট, মানে যেটাকে বলে আমি মানে যেটা অরিজিনাল না, আমি যদি আরেকটা ইউজ করি, স্বভাবতই সে গরম হয়ে যায়, ওখান থেকে আগুন লেগে যাচ্ছে। নাম্বার 2 হতে পারে যে একটা ইকুইপমেন্ট অনেক লম্বা সময় চলছে। নাম্বার 3 হলো আমরা কিন্তু ইলেকট্রিক্যাল জিনিসগুলোকে আমরা দেশে আমাদের ঘরেও আমরা কতজন আসলে এই 10 বছরের ভিতরে আমার ইলেকট্রিক্যাল সুইচটা চেক করেছি, আমার যন্ত্রটা ঠিকমতো চলছে কিনা। যেমন এখন ইদানিং তো অনেক দেখা যায় যে এসি বার্স্ট করছে ঘরের মধ্যে। এক্স্যাক্টলি, যেমন এয়ার কন্ডিশনারটা হয়তো আমার একটা সিস্টেম আছে যে আমি কতক্ষণ পর্যন্ত চালাবো। অনেক সময় আমরা হয়তো ভালো মেকানিককে দিয়ে লাগাই না, একটু পয়সা বাঁচানোর জন্য যে পারছে না তাকে নিয়ে আসছি, ফলে অনেক সময় সেখানে ব্লক থাকে। শুধু ইলেকট্রিক্যাল লাইন না, এটা তো ব্লো হবে। ব্লো না হলে কি হবে? মেশিনটা বেশি ঘুরবে, হিট প্রোডাকশন হবে, তখনই সে কিন্তু একটা গরম হয়ে যে সার্কিটগুলো পুড়ে যেয়ে কিন্তু আসলে হয়তো ইলেকট্রিক্যাল লাইন ইজ গুড। তাই মেনটেন্যান্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এখন শীতকালে আমাদের সাজেশন হলো যে ইলেকট্রিশিয়ানরা বলে থাকেন যে এসিটাকে সুন্দরভাবে দেখে এটাকে বন্ধ করে রেখে দেওয়া, ফ্যানগুলোকে সুন্দরভাবে রেখে দেওয়া। আমরা হয়তো সেটা করি না। আবার যখন আমরা চালু করব, সেটাকে একটা সার্ভিসিং করিয়ে নিয়ে আমরা ব্যবহার করা উচিত। সে কারণে হচ্ছে এখন হলো ইলেকট্রিক বার্ন যেটা হাউস হোল্ড হয়ে গেলে পরে যেটা হবে, আমাদেরকে অবশ্যই মেইন সুইচ কোথায় আছে এটা আমাদের সবার জানা থাকা উচিত। এটা ছোট্ট বাচ্চাকে শেখানো উচিত, দেখো কোথাও এরকম হলে তুমি কিন্তু মেইন সুইচের কাছে যাবা, অথবা তুমি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের কাছে ইনজুরি এড়াইতে চাইলে আমি তাকে না করতে পারি। ট্রেনিং, ঘরে আমাদেরকে এটা ট্রেনিং দিতে হবে। জি। আর 2 নম্বর মনে রাখতে হবে, কাউকে আমি যদি দেখি যে, কারণ লো ভোল্টেজ বাসায় যেটা থাকে, সো কেউ যদি ইলেকট্রিকেটেড হয়ে গেছে, আমরা সবাইকে রেস্কিউ করার চেষ্টা করি। ইলেকট্রিক বার্নে এই একটা জিনিস যেটা আমি কিন্তু তাকে ডিরেক্টলি রেস্কিউ করতে যাব না। রেস্কিউ করার আগে আমার পায়ে একটা স্যান্ডেল মানে প্রতিরোধক আছে কিনা, আমাকে স্যান্ডেল হতে পারে, রাবার অথবা চামড়ারও হতে পারে, কন্ট্যাক্ট না থাকে, সেরকম যদি থেকে থাকে আই ক্যান গো ফর রেস্কিউ। কিন্তু তার আগে কিন্তু হাতে একটা হয়তো কাঠ থাকতে পারে। আমি অনেক সময় অ্যালুমিনিয়াম বা আমি মনে করলাম যে লোহার পাত দিয়ে আমি সরাতে যাবো, আমি কিন্তু ইলেকট্রিকেটেড হয়ে যাবো। তাহলে সবার আগে চেষ্টা করতে হবে
মেইন সুইচটাকে বন্ধ করে দেওয়া। নাম্বার 2 হলো রেস্কিউ দ্য এফেক্টেড পারসন। তো আমি সেটা করতে পারি যে সেরকম যদি মেইন সুইচ বন্ধ হয়ে থাকে আমি কিন্তু তাকে সরিয়ে নিয়ে আসি, তারপরে সাবধান থাকতে হবে আমার পায়ে একটা স্যান্ডেল থাকবে, নিয়ে আসার পর তাকে কিন্তু আসলে ফ্ল্যাট করে শুয়ে দিতে হবে, কারণ তার কার্ডিয়াক যে অ্যাক্টিভিটিটা কমে যায়। যদিও আমাদের সবার ট্রেনিং নেই সিপিআর, সেটা থাকলে হয়তো উই কুড হ্যাভ অ্যাপ্লাইড। ইলেকট্রিক বার্ন হয়ে গেলে আসলে সেক্ষেত্রে আর কিছু করার থাকে না, সেখানে পানি বা অন্য কিছু দেওয়া যাবে না, তাকে সাথে সাথে নিকটস্থ যে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে। আমাকে আবার বসে থাকলে হবে না যে আমার যেহেতু পুড়ে গেছে আমাকে তাকে ইনস্টিটিউটে নিতে হবে, আমাকে তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে, তাকে রংপুরে থাকলে রংপুর মেডিকেল। আমি আগে আমার পাশের উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবো, তখন ওখানে একজন কোয়ালিফাইড এমবিবিএস ডক্টর জানেন তাকে কি করতে হবে, একজন নার্স জানেন কি করতে হবে। যেহেতু পজিশনিং একটা বলেছেন যে লাই ডাউন করানোর জন্য যে কোনো একটা ইমার্জেন্সিতে পজিশনিং কিন্তু আমাদের একটা নিয়ম থাকে, সেটার বিষয়ে দর্শককে একটু বলতে চান? জি, পজিশনিং এ যেটা হয় আমরা অনেক সময় মনে করি যে আমি রাস্তায় তো দুর্ঘটনার পর দেখে গেছি যে কেউ একজন ইলেকট্রিকেটেড বা ইনজুরি হয়ে গেলে সবাই তার মুখে পানি দিচ্ছেন। আসলে সেটা আমরা কখনোই করব না, কারণ এই যে আমি শুয়ে নিয়ে যে পানিটা দিলাম সেটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে শ্বাসনালীতে, এবং সেটার জন্য কিন্তু আসলে ম্যাক্সিমাম পেশেন্ট, আমাদের ইমার্জেন্সি পেশেন্ট কিন্তু আসলে আমরা হারাচ্ছি। এখানে পানি দেওয়ার কিছু নেই, আপনাকে যেটা করতে হবে বরঞ্চ তাকে এয়ারওয়েটাকে ক্লিয়ার রাখতে হবে। তাই তাকে উপর হয়ে বা অনেকে চিৎ করে রাখতেছে সেটা না, আমি আসলে তাকে লেফট পজিশন বা রাইট যে কোনো একটা পজিশনে রাখবো। জি, সবচেয়ে বেটার হলো বাম কাত, কিন্তু অনেক সময় সেটা মনে থাকবে না, আমরা বলছি কাত করে রাখবেন, যে কোনো একটা আপনি কাত করে রাখেন, রেখে আপনি এখন রেস্কিউ করার চেষ্টা করেন, কিন্তু কখনো মুখে পানি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ সেটা কিন্তু আসলে ক্ষতিকর হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের একটাই সাজেশন। তারপরে তাকে খুব দ্রুতই একটা গাড়িতে করে নিকটস্থ ক্লিনিক হোক, ছোট হসপিটাল হোক, একজন ডক্টরের কাছে, বাকি ম্যানেজমেন্টটা হসপিটালে গিয়ে করতে হবে। জি, আমাদের বাকি আলোচনায় আমরা আসছি, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম এ মান্নান এবং ডক্টর তানভীর আহমেদ হিমন। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে ডায়াবেটিসের আপনি বলেছেন পুরো মেনটেনেন্সের জন্য শুধু আসলে মেডিসিন দিয়ে হয় না, আমাদের যেরকম ডিসিপ্লিন লাইফ লিড করা দরকার, স্পেশালি ডায়েটিং এবং এক্সারসাইজ। সো ওইটা তো আপনি বলেছেন, এখন আমরা আসলে একটু ট্রিটমেন্টের বিষয়টা জানতে চাই যে ডায়াবেটিসের কী কী ধরনের মডার্ন ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। মানে ডেজ আর কামিং, যে শুধু এখন যেমন একটা উদাহরণ দিই, এই রিসেন্টলি বের হয়েছে আপনার মানে গ্লুকোজ মনিটরিংয়ের জন্য মানে স্কিন পেস, ওখানে অটোমেটিক আপনার মানে ওয়ার্নিং দিচ্ছে যে আপনার 5 মিনিট হয়ে গেছে, সুগার এটা আছে, স্মার্ট ওয়াচের সঙ্গে ওটা করা যাচ্ছে। এটা এই ধরনের চিকিৎসা অনেক বের হচ্ছে, এবং কিন্তু একটা জিনিস এখনও আমার কোথাও দেখলাম না, আমি গত ইয়ার থেকে, যেটা কিডনি নষ্ট হলে কিডনি ট্রান্সপ্লান্ট, প্যানক্রিয়াস নষ্ট হলে প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্টটার খুব কঠিন অবস্থা, কারণ সে এটা রিজেকশন বেশি করে, রিজেকশন বেশি হয়, এই সেলে ম্যাসিংটা কম হয়, এই জন্য এটা খুব কঠিন। সুতরাং আমরা শুধু ট্রিটমেন্টে একটা ডায়াবেটিসকে ম্যানেজমেন্টের শুধু ইনজেকশন দিয়ে না, শুধু মানে ট্যাবলেট খেয়েই না, সব কিছু মিলিয়েই চিকিৎসা, তার ডায়েট, ডিসিপ্লিন, এক্সারসাইজ, হেলদি ডায়েট, তার ওয়েট রিডাকশন। যদি আপনি সময় পান তাহলে প্রায় দিনে 30 মিনিট করে কমপক্ষে হাঁটতে হবে, এটাতে তো পয়সা লাগে না। আপনার যে সমস্ত মডার্ন ট্রিটমেন্ট আছে এগুলোর অনেক খরচও বেশি, যেমন আপনার এখন টিজিপেটাইড যেটা একটা ওষুধ এসেছে, এটা ডায়াবেটিসে কন্ট্রোল করে। যারা ওবেস পেশেন্ট আমরা ভাগ করে নেই যে এই রোগীর এ পাতলা, এই মানে অল্প বয়সে ডায়াবেটিস, এর এক ধরনের ট্রিটমেন্ট, মোটা মানে ওবেস তার হলো এক ধরনের ট্রিটমেন্ট, ওষুধের ধারাটা মানে এক একটা এক এক ধরনের। ডায়াবেটিসের সাথে তার আর কি কি কোমরবিড কন্ডিশন আছে সবকিছু মিলে, তার সঙ্গে হার্টের ডিজিজ আছে কিনা, হার্টের যদি সমস্যা থাকে তার নতুন যে সমস্ত মেডিসিন আছে, ইম্পাগ্লিফ্লুজিন, এটা মানে ডায়াবেটিস না থাকলেও এই ডায়াবেটিসের ওষুধটা হার্টের রুগীকে দেওয়া হচ্ছে, খুব সুন্দর কন্ট্রোল হচ্ছে, এবং হার্টের সমস্যাও অনেক কার্ডিওভাস্কুলার ফ্রেন্ডলি এবং কিডনি ফ্রেন্ডলি, এটা এই চিকিৎসা হচ্ছে। তারপরে যদি আমি দেখি যে পাতলা, সে তার জন্য ওই সে বাচ্চা
অল্প বয়সের, তার গ্রোথের দরকার আছে, তাকে আমরা কন্টিনিউয়াস যে সমস্ত মনিটরিং ইনসুলিন প্যাচ অথবা মেশিন এটা বসায় দিলে তার আর কোনো সমস্যা নেই, সে খেলতে পারবে, ওটা দিয়ে গোসল করতে পারবে, সব কিছুই তার মানে কোনো অসুবিধা হবে না। আর যত এবং বিভিন্ন ধরনের নতুন নতুন মেডিসিন আসতেছে এবং তার চিকিৎসার বদলতে এটা মানে সুস্থ থাকতেছে। কিন্তু সবচেয়ে আমি একটা কথা বলবো, যে জিনিসটা হলো কি, এটা পয়সার ব্যাপার আছে, সবারই জন্য এটা না, মানে ইট ইজ অ্যাফোর্ডেবল না, এটা সবারই কেনার ক্ষমতা সবারই থাকে না। সুতরাং এটা তো, আর ডায়াবেটিস হলেতে মনে করতে হবে যে লাইফ লং ডিজিজ, এটা শুধু একদিন দুই দিনের চিকিৎসা মানে সারা জীবন চিকিৎসা করতে হবে, সারা জীবন কন্ট্রোল রাখতে হবে। সেই জন্য আপনাকে এমন একটা ডাক্তারকে এইভাবেই চিন্তা করতে হবে যে এই রুগী তার ইকোনমিক্যাল কন্ডিশন সব চিন্তা ভাবনা করে ওই ধরনের ওষুধ দিয়ে তাকে সারা জীবন পার করতে হবে এবং তার কন্ট্রোল সব সময় রাখতে হবে। আদারওয়াইজ সে মানে বিভিন্ন জটিলতায় ভুগবে এবং তার কর্মক্ষম কমে যাবে, বিভিন্ন ধরনের মানে কর্মক্ষম আছে, সামাজিক, অর্থনৈতিক, তারপরে আপনার মানসিকভাবে সে একটা ইয়া হয়। আর একটা জিনিস বলবো, যে জিনিসটা অনেক যায় এখনও গ্রাম অঞ্চলে, সেখানে ডায়াবেটিস হলেই মনে করে একটা কার্স, আমার এটা পাপ, এটা আমি পাপ করছি বোধহয়, এটা আমার ইয়ে আছে। এই জিনিসটা তার মধ্যে টেনশন মানে এনজাইটি, সে একটা সাইকিটিক রোগী হয়ে যায়। সাইকিটিক যখন এনজাইটি টেনশন হবে, তখন এনজাইটি টেনশনের যে সমস্ত হরমোন আছে 4-5টা, যেমন গ্লুকাগন মানে গ্রোথ হরমোন, অ্যাড্রেনাল, নর্ড্রেনালিন এবং স্টেরয়েড, 5টা মানে স্ট্রেস হরমোন, এগুলো আবার ডায়াবেটিসকে বাড়ায় দেয়। মানে এটা একটা ভিসিয়াস সাইকেল। মানে এটা আমরা যদি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অবশ্যই অ্যাভেলেবেল আছে, কিন্তু সবার সাধ্য ক্ষমতার মধ্যে হয়তো সেটা থাকবে না। এই জন্য আমরা প্রিভেনশনটাকে আসলে সেই জন্য আমরা অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক কন্ডিশন, তার অবস্থা এবং লং কন্টিনিউ ট্রিটমেন্ট হিসেবে সেই অবস্থা করে তার সেই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। অবশ্যই এটা চিন্তা ভাবনা সবারই জন্য উচিত এবং সব ডাক্তারদের এটা আমরা সাধারণত করে থাকি আর কি। জি, থ্যাংক ইউ। আর যেটা আপনি বারবার মেনশন করছেন, আসলে ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা যদি প্রিভেনশনটাকে গুরুত্ব দিই, যার জন্য আপনি আসলে এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমি বলবো যে সবারই সচেতনতা ডেভেলপ করা উচিত এবং এই ডায়াবেটিসকে গুরুত্ব দিয়ে এবং একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। জি, চিকিৎসাটা ঠিকভাবে নেওয়া এবং ফলো আপ থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটা কেমিক্যাল বার্নের বিষয়টা। আমাদের হাউস হোল্ডে অনেক কেমিক্যাল ম্যাটেরিয়ালস থাকে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে অথবা যারা ওগুলো ব্যবহার করছেন তারা কিন্তু এগুলোতে ইনজিউর্ড হতে পারে। সো এটার বিষয়ে যদি একটু ছোট করে আমাদের দর্শকদের কিছু বলতেন। হ্যাঁ, কেমিক্যাল ইনজুরিটা যদিও খুব একটা কমন না, বাট হচ্ছে না, পাচ্ছি না যে তা না। একটা হলো কেমিক্যাল ডিরেক্ট ইফেক্ট, আর একটা আপনার হয়তো ভেরি রিসেন্ট দেখেছেন 2-3টা ইনসিডেন্ট ঘটলো, যেটা কেমিক্যাল গোডাউনে কিন্তু আগুন লেগে যাচ্ছে। সেটার জন্য কিন্তু দেখেন যারা মারা গেছে, স্পটে মারা গেছেন, ইভেন কি আমাদের যারা রেস্কিউয়ার, ফায়ার সেফটি রেস্কিউয়ার ছিলেন, ওনারও কিন্তু মারা গেছে, আমাদেরকে আমরা বাঁচাতে পারিনি। মানে এটা সিভিয়ারিটি ইজ মানে খুব বেশি। তো আমাদের ঘরে কি কি কেমিক্যাল থাকে সাধারণত, তবে এখন কমে আসছে। আগে তো আইপিএস বা বিভিন্ন ধরনের ইউপিএসগুলো থাকতো, এখন তো যেহেতু জেনারেটর ইউজ করতেছে অনেকে একটু মডার্ন যেই ইউপিএসগুলো ইউজ করার জন্য ভিতরে আর ড্রাই সেল ব্যাটারি চলে আসছে। আগে তো ছিল অ্যাসিড, তো সেটা ছিল সবচেয়ে বেশি ডেঞ্জারাস একটা অবস্থা। তাছাড়া অনেক সময় অনেকের ঘরেই অনেক ধরনের কেমিক্যাল রাখে, বিশেষত অনেক সময় যারা বিভিন্ন মেকআপ বা অনেক কারণে আমরা কিন্তু ছোটো ছোটো অ্যালকোহল সহ অনেক কিছু রাখি। তো অনেক যেটা হয় যে অ্যালকোহল তো খুব দাহ্য, দেখা যাচ্ছে যে সেটা যদি ওপেন রেখে আমি ওখানে কেউ যদি স্মোক করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওখানে আগুন লেগে যেতে পারে। নাম্বার 2 হলো আরও কিছু কেমিক্যাল আছে, যেমন কিছু টয়লেট ক্লিনার, যে টয়লেট ক্লিনারের ছোটো বাচ্চা হয়তো বুঝে না সে, এবং এটা রাখা হয় নিচে, যে বেসিনের নিচে বা একটা যেটা ওদের রিচের মধ্যে, তো এটাকে একটু দূরে রাখতে হবে। অথবা অনেক সময় সেটা খেয়ে ফেললো অথবা মুখে দিয়ে ফেললো। আমি যদি সেরকম কিছু সাসপেক্ট করি, আবারও বলতেছি, তাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা অন্য ম্যানেজমেন্টের মতন আগে যা বললাম, যে তাকে কিছু খেতে দেওয়া যাবে না, তাকে সাথে সাথেই এই বাচ্চাদেরকে বা যেই খেয়ে ফেলুক তাকে কিন্তু হসপিটালে নিতে হবে। এটা কিন্তু ছোট একটা ক্লিনিক বা অন্য কিছুতে নিতে হবে, ওকে কিন্তু খুব দ্রুতই হসপিটালে। এখানে আমরা ঘরে আসলে এটা ম্যানেজ করার মতন কোনো সিচুয়েশন নাই, কারণ এটা যখন খেয়ে ফেলা হয় এটা কিন্তু স্টোমাকে চলে যায়, তখন কিন্তু আমরা স্টোমাক ওয়াশ থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়, অথবা অনেক সময় ওষুধ খেয়ে ফেলতেছে। তো সেটা আমরা আসলে ওখানে ট্রিটমেন্ট দিতে যাব না, কারণ এগুলোর জন্য আলাদা বলা হয় যে আমাদের মেডিকেল ভাষায় অ্যান্টাগনিস্ট কিছু জিনিস থাকে, সেটা দিয়ে ট্রিট করা হয়। তো এই জন্য আমরা সেটা রিকমেন্ড করি না, আমরা বলবো যে আপনি
দ্রুতই কালক্ষেপণ না করে যাতে তাড়াতাড়ি হসপিটালে চলে আসবে। বার্নের আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো ধরনের বার্নের ধোঁয়া তৈরি হওয়া খুব কমন একটা বিষয়। সো এই ধোঁয়ার ইনজুরিগুলো কিন্তু আমরা দেখি যে অনেক কঠিন একটা ইফেক্ট থাকে, স্পেশালি এটা শ্বাসনালীতে চলে যায় বা মুখের কাছে গিয়ে আমরা দেখি যে গলার কাছে শ্বাসনালী বন্ধ হয়ে যাচ্ছে। সো এই যে এনক্লোজ স্পেসে স্পেশালি যে ধোঁয়া দিয়ে যে বার্ন ইনজুরিগুলো হচ্ছে, সেটার ক্ষেত্রে আসলে কিরকম সচেতনতাগুলো আমাদের মধ্যে গ্রো করা উচিত যাতে ইফেক্টটা অনেক বেশি লাইফ থ্রেটেনিং না হয়ে যায়? ইয়েস, এটা এখন আমাদের মডার্ন লিভিংয়ে এই জিনিসটা বেশি। দুইটা কারণে এই স্মোক ইনহেলেশনটা বেশি হচ্ছে। যেমন এই স্টুডিওতে সব কিছু কিন্তু দাহ্য, এখানে যদি কোনো কারণে একটা স্মোক হয়ে যায় তাহলে কিন্তু নিয়ম হলো কি, স্মোক সবসময় একটু পাতলা থাকে, সে কিন্তু উপরের দিকে উঠে। তো প্রথম দিকেই নিয়ম হলো যে আসলে গড়াগড়ি খাওয়া, নিচের দিকে চলে যাওয়া, আমাকে তাড়াতাড়ি দরজার কাছে চলে যেতে হবে। আবার যেমন বড় রেস্টুরেন্ট দেখা যায় গ্লাসে ঘেরা এবং ইন্টেরিয়র করা আছে, ওখানে যখন স্মোক লাগছে আগে আমাকে আসলে রেস্কিউ মানে বেরিয়ে যেতে হবে ওখানে, কারণ ওই মুহূর্তে সবাই আক্রান্ত হবে। একজন আমি শেষ পর্যায়ে আমার গায়ে আগুনও লাগছে সাথে স্মোক, তাকে বাঁচাতে যে আমি যে রেস্কিউ করতে যাবে সে কিন্তু রিস্কে পড়ে যাবে, কারণ স্মোক ইনহেলেশন ইনজুরি হলো যে শ্বাসতন্ত্র পুড়ে যাবে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, আমি অক্সিজেনই নিতে পারবো না। আরেকজন যখন রেস্কিউ করতে আসবে এখানে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড এবং মনোক্সাইড চলে আসছে, অক্সিজেন নাই, আমি রেস্কিউ করে আসতে কিন্তু রেস্কিউয়ার কিন্তু এখানে আটকা পড়ে যাচ্ছে। এই জন্য এই ক্ষেত্রে নিয়ম হলো যে যারাই থাকবে সে আগে এক্সিট করবে, আর কেউ যদি থেকে থাকে তাকে আমি রেস্কিউ করে নিয়ে আসছি তাহলে তাকে ফ্লোরে শুয়ে দিতে হবে এবং তাকে আবারও যে কোনো একটা কাতে রাখতে হবে, রেখে তার মুখে যদি কোনো ফরেন বডি, অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রোদ আসে মানে লালা বা পুরো কোনো জিনিস থাকে, কারণ তার শ্বাসনালীটা বন্ধ হয়ে যাচ্ছে, যদি সম্ভব হয় আমি একটা আঙ্গুল দিয়ে জিহ্বার উপর থেকে জিনিসটা বের করে দিব এবং বাম কাত বা ডান কাত, সাধারণত বাম কাতে রেখে দিলে যেতে হবে, জিহ্বাটা অনেক সময় আমাদের পিছনের দিকে চলে যায়, শ্বাসনালীকে বন্ধ করে দেয়, সেটা যেন করতে হবে। এই জন্য একটা লেফট ল্যাটারাল পজিশনে রেখে থাকলে সেটাও কিন্তু বের হয়ে যায় যদি আমরা কাট করে দিই, দিয়ে খুব দ্রুত একটা অ্যাম্বুলেন্স ডেকে একটা গাড়ি ডেকে নিয়ে খুব দ্রুতই তাকে কিন্তু হসপিটালে নিতে হবে, নিলে পরে সেখানে কিন্তু টোটাল ট্রিটমেন্ট হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ। আর যেহেতু বার্ন নিয়ে আসলে কারণগুলো নিয়ে বা আমাদের কি করা উচিত হাউস হোল্ড স্পেসগুলোতে বা যারা আশেপাশে আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা বলেছি। এখন যখন আপনারা ডাক্তার হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছেন, বার্ন তো আসলে খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, অ্যাকিউট একটা ইমার্জেন্সি সবসময়। সো এটার ট্রিটমেন্টের বিষয়টা এবং তার পরবর্তী যে রিহ্যাবিলিটেশনটা, একটা বার্ন পেশেন্টের যে একটা ট্রমাটাইজিং একটা পিরিয়ড যাওয়ার পর তাকে কিন্তু রিহ্যাবিলিটেশনের টাইমটাতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সো এই পুরো বিষয়টা একটু ছোট করে যদি আমাদের দর্শকদের বলতেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি একটু। আমরা তো অ্যাকিউট ম্যানেজমেন্ট আমরা শিখে গেলাম যে আমি ডক্টর ছাড়া আমি কীভাবে করবো, হসপিটালে যাওয়ার পর এটা ট্রিটমেন্ট কিন্তু অনেক কমপ্লেক্স, শুধু আপনারা এতটুকু সাজেশন থাকবে, আমরা চিকিৎসকরা যেটা বলবে প্লাস্টিক বার্ন আপনারা জাস্ট ফলো করবেন, কারণ এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, কিন্তু এটা অন্য অ্যাপেন্ডিক্সের মতো না যে আপনি গেলেন 7 দিনে ভালো হয়ে চলে আসবেন। বার্ন হওয়া মানে হলো আপনাকে 2 মাস পর্যন্ত হসপিটালে থাকতে পারে গড়পড়তা। এখন আসি পরবর্তী রিহ্যাবিলিটেশন। এবং আরেকটা বিষয় একটু ইন্টারাপ্ট করি, যাতে ইনফেকশন না হয়, ভিড় যাতে সবাই কমিয়ে দেন। এইটা হলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমার যখন স্কিন পুড়ে যাচ্ছে সেখানে যদি ইনফেকশন হয়, আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশ নাম্বার 1 কান্ট্রি যেখানে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ইজ ভেরি হাই। এটা কেন হচ্ছে? আমরা যাচিতভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছি বলে। তাহলে একবার ইনফেকশন হয়ে গেলে কিন্তু আমরা আসলে ট্রিট করতে পারি না। আমাদের ডেথ রেট 50%-এর উপরে শুধু ইনফেকশনের জন্য। এই জন্য দেখবেন সব জায়গায় আমরা মিডিয়াতে বলি হাসপাতালে বার্ন পেশেন্টের কাছে আপনারা ভিড় করবেন না। এখন আসলো যে পরবর্তী রিহ্যাবিলিটেশন তো অনেক লম্বা বার্নে, আমাদের বইয়েই আছে এটা শুকিয়ে যাওয়ার পর থেকে 2 মাস লাগে ট্রিটমেন্ট, তারপর থেকে 18 মাস থেকে 36 মাস পর্যন্ত লাগে টোটাল একটা রিহ্যাবিলিটেশন প্রসেস। যে আমার যদি হাতে একটু অল্প একটু যদি আয়রন বা ইস্ত্রি করতে যে লাগলো, সেটাই দেখবেন যে আপনাদের অনেকেরই আছে, অথবা রান্না করতে যে প্রয়োগ এটা কতদিন লাগে, 18 মাস থেকে 36 মাস পর্যন্ত লেগে যায়। ওই সময়টাকে আমরা রিহ্যাবিলিটেশন, অনেক ধরনের ব্যায়াম আছে, তার বাহিরে আমরা সব প্লাস্টিক্সে আমরা স্কার্টটাকে বেশি আসলে প্রাধান্য দিই। তো আমরা যেটা করি যে যদি ইনফেকশন হয়ে না থাকে তাহলে কিন্তু এটা খুব দ্রুত হবে, এটা ইনফেকশন হয়ে গেলে এটা অনেক লম্বা সময় লাগবে। তা আমরা সাধারণত এই পুড়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের অয়েনমেন্ট আমরা দিই। অনেক সময় অনেক দামি দামি অয়েনমেন্ট, ছোট্ট একটা টিউবের দাম হয়তো 2500-3000 টাকা, সেটা হয়তো আপনি 7 দিন থেকে 10 দিনও ব্যবহার করতে পারবেন না, যেটা আমরা বাংলাদেশে প্রডিউস হয় না, যেগুলো হয়তো ভালো কাজ করে কিন্তু আমাদের দেশে সবাই পারেন না। যারা এফোর্ড করতে পারেন মুখে, আমরা তখন হয়তো যারা ফেসে থাকে তাদের হয়তো ওইটা আমরা দিই, নির্দিষ্ট পদ্ধতি আছে সেটা আমরা মাসাজ করতে পারি। সেটা না থাকলে পরে আমরা সাধারণত নারকেল তেল, অলিভ অয়েল বা যে ধরনের লোশন যেটার মধ্যে অয়েল বেশি আছে সেটা দিয়ে আমরা আসলে 3 থেকে 4 বেলা 5 থেকে 7 মিনিট করে বিভিন্ন ডিরেকশন আমরা মাসাজ করতে পারি। নাম্বার 2 হলো সানলাইট থেকে একটু প্রিভেনশনে থাকতে হবে, কারণ আমাদের ইউভি ইন্ডেক্স অনেক বেশি থাকে। তাই আমরা সাধারণত বলি যে ডিরেক্ট রোদ অথবা
ইনডাইরেক্ট রোদ যেটা থেকে আলট্রাভায়োলেট রেটা রিফ্লেকশন মানে যতটুকু সম্ভব যাতে প্রোটেক্টেড থাকে। এই জন্য আমরা বলি যে একটু ফুল হাতা শার্ট, জামা, ক্যাপ, মুখে একটু সানস্ক্রিন লোশন 9টায় একবার, দুপুরে একটা একবার দিলে পরে কিন্তু টোটাল কাভারেজ হয়ে যাচ্ছে। সেটা করা। নাম্বার 3 হলো এই যে স্কিনটা পুড়ে গেলো সেটাকে তো আমাকে তৈরি করতে হবে। এটা কিন্তু আসলে ওষুধ দিয়ে হয় না, আমরা আসলে ওষুধ আসে কিন্তু প্ল্যান্ট থেকে, খাবার থেকেই, ওইসব থেকে কিন্তু এক্সট্রাক্ট করে নেওয়া হয়। তাই আমরা সাজেস্ট করি যে আপনি একটু গ্রিন ভেজিটেবলস খান, সিবিট না খেয়ে আপনি তাজা লেবুর রস খান, আপনি এত দামি দামি প্রোটিনাইজড ফুড না খেয়ে সোর্স থেকে যাতে ওনারা নেওয়ার চেষ্টা করেন। বাদাম খান, কারণ প্রোটিন বেশি লাগে। 20টা ডিমের দরকার নেই, আপনি 4-5 1টা 2টা বা 3টা ডিম খান, 5 মিশালি ডাল, তারপরে কিছু মাছ মাংস মিক্সড করে, মানে আমাদের আশেপাশে যে আছে সেটা থেকে যেটা আমরা রিসোর্স নিতে পারি। জি। এবং বিভিন্ন ধরনের যেমন লেবুর ছিলকা, তার ভিতরে অনেক ধরনের ভিটামিন আছে, আমরা যদি সেটা নিয়ে নেই তাহলে কিন্তু আমরা ওষুধের চাপ কমে। তারপরে আমরা অনেক সময় বলি যে আপনি টক দই খাবেন, তার ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর চিকিৎসাকালীন যে পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তার স্বার্থে আমরা দিতে বাধ্য হই। এতে কি হয়, আমাদের শরীরে একটা থাকে খারাপ জীবাণু আর একটা থাকে কিন্তু ভালো জীবাণু। খারাপ জীবাণুকে মারতে যে কিন্তু সাথে যে ন্যাচারাল যে আমাদের ভিতরে বিভিন্ন অর্গানিজমগুলো থাকে, জীবাণুগুলো থাকে, ও কিন্তু অনেক ধরনের ভিটামিন এবং অনেক কিছু তৈরি করে। সেটা ছাড়া কিন্তু আমরা খাবারও হজম মানে আননেসেসারি ওষুধ খাওয়ার প্রবণতাটাকে আমাদের আসলে বন্ধ করতে হবে। সেটাকে প্রিভেন্ট করার জন্য, সেটাকে আবার তৈরি করার জন্য আমরা টক দই দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয় নিয়ে ডিসকাস করেছেন। স্পেশালি বার্ন আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন, যেটা আমরা হয়তো রেগুলার না দেখলেও অনেকেই ফেস করে থাকেন, এবং এটার বিষয়ে সচেতনতা কিন্তু আমাদের এই কঠিন একটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে অনেক ইজি করে দেয়। সো আশা করছি আমাদের বিশেষজ্ঞের পরামর্শগুলো শুনেছেন, চেষ্টা করবেন এগুলো মাথায় রাখার জন্য, এবং ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে প্যানিক না করে মাথাটাকে ঠান্ডা রেখে এই ছোট ছোট স্টেপগুলো নিলেই কিন্তু আমরা কঠিন সমস্যাগুলো সমাধান করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।